আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং অন্য মঞ্চের দর্শকদেরকে শুভেচ্ছা। নাহিদ আক্তার, একটা জিনিস আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, নির্বাচনের কিন্তু আর খুব একটা বাকি নেই, 2 সপ্তাহ নেই, 2 সপ্তাহের কম সময় আমাদের জনগণকে বেছে নিতে হচ্ছে তারা পরবর্তী 5 বছরের জন্য কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। এবং এই পদে যাওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা নির্বাচনের রেসে আছেন আর কি, তারা যার যার মতো নিজেদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানা ধরনের বাক্য শব্দ উচ্চারণ করছেন, সত্য মিথ্যা মিলিয়ে। আমার কেউ যেন মনে হয় একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে কিছু কিছু বিষয়ে আমি বেশ কৌতুক অনুভব করছি। তারা এমন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন যা তাদের জীবন আচরণের সঙ্গে মেলে না। তো যাক, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো নিশ্চয়ই। এই কারণে করবো যে তাদের এই প্রতিশ্রুতি আসলে কতটুকু মানে বাস্তবায়ন যোগ্য তাদের জন্য, সেগুলো আসলে জনগণের একটু ধারণা পাওয়া দরকার। আমরা আজকে বেসিক্যালি এই জামাতে ইসলামের কিছু প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে চাই। এর মধ্যে তারা রাজনীতির মাঠে অনেক কথাই বলেছেন এবং তারা কিছুদিন আগে জুলাই সনদে স্বাক্ষরও করেছিলেন। সেখানে তারা স্বাক্ষর করে বলেছিলেন যে তারা ওখানে কি করবেন, 5% আসনে নারীকে মনোনয়ন দেবেন, এবং তারা আসলে একটি নারীকে মনোনয়ন দেননি, ফলে সেটা 0% দাঁড়িয়েছে। এর মধ্যে আল জাজিরাকে ওনারা একটা ইন্টারভিউ দিয়েছেন ওনাদের প্রধান, এবং সেখানে বলেছেন যে কখনোই ওনাদের দলের নেতৃত্ব পদে, শীর্ষ নেতৃত্বে নারী থাকবে না। আরেকটা কথা আলোচনা হচ্ছে যে তারা প্রথমে শরিয়া আইনের কথা আমরা দীর্ঘদিন শুনতাম, ইদানিং তারা বলছেন শরিয়া আইন তা আস্তে আস্তে বাস্তবায়ন করবে। এই যে বিষয়গুলো জামাত যা যা বলছে, আমি কয়েকটা বললাম, আপনি নিশ্চয়ই আরো ফলো করেছেন। যতটুকু আপনি দেখেছেন, আপনার কাছে কেমন মনে হয় যে জামাত ইসলামের এই যে প্রতিশ্রুতিগুলো, বিশেষ করে নারীদের প্রতি, যে যেহেতু আপনি একজন নারী অধিকার নিয়ে কাজ করেন, আপনার কাছে কেমন লেগেছে? ধন্যবাদ। জামাতের বিগত দিনের আলোচনায় আপনি দেখবেন যে 24-এর পরে নারী বিষয়টা সবচেয়ে বেশি উঠে এসছে বারবার। নারী বিষয় উঠে আসার পেছনে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ যেটা আমি মনে করি, মানে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নারীদের নিয়ে ওনাদেরকে প্রায় প্রশ্ন করা হয়, মানে প্রশ্নবাণে জর্জরিত করা হয় এবং ওনাদেরকে বিব্রতও করা হয়। তো ওনারা এই বিব্রতিকর পরিস্থিতির থেকে বাঁচার জন্য ওনারা কিন্তু নারী বিষয়টা বারবার টেনে আনছেন। যেমন ধরেন, কিছুদিন আগে জামাতের আমির বলেছিল যে 5 ঘন্টা তারা মানে নারীকে কাজ করার সুযোগ দিবে, এবং যে নারী কাজ করবে না সেই নারীকে তারা হচ্ছে স্পেশালি তারা ভাতা দিবে বা টাকা পয়সা দিবে। এই ধরনের একটার পরে একটা তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে করে তারা কথা বলছে। তো এখন যখন শরিয়া আইনের কথা আসে, প্রশ্নটা আসে, তখন কিন্তু নারীরা ডাইরেক্ট ভিকটিম হয়। আপনি দেখেছেন আফগানিস্তানের কি অবস্থা। আফগানিস্তানে এখন একেবারে মানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত, মানে তারও নিচে নেমে গেছে এখন, মানে অনেকে বলে 3য় শ্রেণী পর্যন্ত নারীরা পড়তে পারবে। তো এছাড়া নারীরা আর কি লেখাপড়া করতে পারবে না। এছাড়া দেখেছেন যে নারীদের যে পোশাক, সেটাও পুরুষ দর্জি সেলাই করতে পারবে না, নারীরা জোরে কথা বলতে পারবে না, ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তো শরিয়া আইন যেখানে আর কি সিদ্ধ, যেখানে শরিয়া আইন কায়েম করা হয়, সেখানে নারীরা হচ্ছে সবচেয়ে বড় যেহেতু ভিকটিম হয়ে দাঁড়ায়, এবং নারীরা একেবারেই পেছনে চলে যায়। নারীদের যে এজেন্সি, সেই এজেন্সি বলতে কিছু থাকে না। তো ওই জায়গাটায় কিন্তু জামাতকে বারবার প্রশ্ন করা হয় যে তাহলে বাংলাদেশের নারীদের অবস্থা ওরকম হবে কিনা। এখন আপনি আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে সামাজিক যে ভিন্নতা, এবং দীর্ঘদিন ধরে যে আমাদের
নারীরা অনেকটা ধরেন সবাই তো আর ইয়ে পরে না, বোরকা বা হিজাব পরছে না বাংলাদেশে। বাংলাদেশে বিভিন্ন ধরনের আম, নারী, বিভিন্ন ধরনের অবয়বে নারীরা আবির্ভূত হয়। সেক্ষেত্রে আম, জামাতের জন্য একটা বড় একটা প্রেশার হয়ে দাঁড়িয়েছে হচ্ছে নারী। হ্যাঁ, যার ফলে তারা কিন্তু আপনি খেয়াল করেছেন কিনা, বিভিন্ন টক শোতে তারা বলেছেন যে তারা একবারে শরিয়া আইন কায়েম করবে না। হ্যাঁ, এবং এইটা বলে তারা বেশ বেঁচে যাচ্ছে। কেউ কিন্তু তাদেরকে প্রশ্নটা করছে না পরবর্তীতে যে তাহলে কিভাবে আপনারা শরিয়াটা পালন করবেন। তখন বলছে যে তারা ধাপে ধাপে শরিয়া আইনটা কার্যকর করবে। তাহলে ধাপে ধাপে করা আর যে এসেই একেবারে সম্পূর্ণরূপে শরিয়া আইন বলবৎ করা, এই দুটোর মধ্যে খুব যে বিস্তর মানে আকারে পার্থক্য আছে আমি সেটা মনে করি না। যেমন ধরেন আপনি ক্ষমতায় আসলেন আজকে, কালকেই তো আর আপনি সমস্ত আইন পরিবর্তন করতে পারবেন না। একটা দেশের সংবিধান আছে, সেইটাকে পরিবর্তন করতে হবে। সবকিছু মানে আইনের প্রত্যেকটা ধারা উপধারা সবকিছু পরিবর্তন করতে তো ধাপে ধাপেই আহ, করতে হবে। তো তারা তো ওটাই বলছে, এটা খুব স্বাভাবিক। তার মানে কি শরিয়া আইন তারা আলটিমেটলি করবে। কালকে জামাতে আমিরের একটা বক্তব্য আপনি শুনেছেন কিনা জানি না, একটা একটা ইয়াং মেয়ে, মনে হয় উনি মিডিয়াতে কাজ করে, সে অনেক আর কি রিভিলিং পোশাক পরা। তো সেই মেয়েটা বলছে যে সে জামাতকে পছন্দ করে, সে চায় জামাত মানে ক্ষমতায় আসুক। এটা নিয়ে জামাতের আমির গতকালকে খুবই মানে প্রাইড নিয়ে, হ্যাঁ, খুবই আর কি এক্সাইটমেন্ট নিয়ে সে বলেছে যে আজকালকার যে একটু ওনার একেবারে ওনার ভাষ্য মতে যে একটু ভিন্ন রকমের পোশাক পরাও একজন নারী বলছে যে সে জামাতকে চায়। এবং সে পুরা যে তার স্পিচটা ওটাকে কোট করেছেন এবং সে অসম্ভব আনন্দের সাথে এই জিনিসটা করেছে। তাহলে সে যদি তারা যদি মূলত নারী স্বাধীনতায় বিশ্বাসী হয়, যেটা তাদের নির্বাচনের কারণে, নির্বাচনে জয়লাভের কারণে তারা এই জিনিসটা চেঞ্জ করেছে, তারা এখন তাদের বোল পরিবর্তন করেছে, এটা একেবারে শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য। এবং আমার মনে হয় এটা জামাতের কৌশলের একটা অংশ, এবং তারা যে কোনো ভাবে যে কোনো উপায়ে তারা নির্বাচনে জয় লাভ করতে চায়। এবং এই জয় লাভ করার জন্য তারা যে কোনো ধরনের বয়ান এবং তাদের পূর্ববর্তী যে ধরনের কথোপকথন, যা আইন কানুন তারা প্রয়োগ করতে চেয়েছিল সেগুলি পরিবর্তন করবে, এটা করবে সেটা করবে। বিএনপি যা যা করেছে সবকিছু কপি করা থেকে শুরু করে একেবারে হুবাহু 31 দফা দেয়া থেকে শুরু করে, মানে সবকিছুই আমার কাছে মনে হয়েছে এগুলি সব হচ্ছে এক সম্পূর্ণভাবে আপনার ইলেকশনে জেতার একটা কর্মসূচি। না, আপনি যেটা বললেন যে একজন আধুনিক পোশাক পরিহিতা নারী যে বয়ান, সেটা উচ্চারণ করতে যে জামাতের আমি বেশ আনন্দিত ভঙ্গিতে করেছেন। কিন্তু আনন্দিত ভঙ্গিতে করে থাকেন, অন্যায়টা কি করেছেন? ওনাকে কেউ সমর্থন করলে, আমাকে যদি কেউ সমর্থন করে, আমি আনন্দিত হব না? আমার পলিসি যদি যাকে আমি মনে করেন অনেক মনে করে যে এই ধরনের নারীরা হয়তো আমার সঙ্গে আমার পলিসিকে সমর্থন করবে না, কিন্তু তারাও যদি আমার পলিসিকে সমর্থন করে, তাহলে আমার আনন্দিত হওয়াতে আপনি ভুলটা কোথায় দেখেন? আমি কিন্তু কোনো ভুলও দেখিনি, এবং সে যে খুব আনন্দিত হয়েছে সেটা কোনো দোষেরও না, বরঞ্চ খুবই আনন্দের তার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি যখন বলেন যে তিনি নারী স্বাধীনতা, নারীর পোশাকের স্বাধীনতা, এই সবকিছুতে সে এখন বিশ্বাসী তারা জামাত এখন বিশ্বাসী। জামাতের বয়ান, নারী বিষয়ক সকল বয়ান ঠিক ভোটের 1 মাস আগে এসে চেঞ্জ হয়, ভোটের 15 দিন আগে এসে চেঞ্জ হয়, একদম সবকিছু আপসাইড ডাউন হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু ভিন্ন জায়গায়, এটা খুবই যুক্ত। আপনি লজিকটা ধরেন যে সে বলছে যে শরিয়া কায়েম করবে না, সে ওই যে বামপন্থীদের সাথে, বামপন্থী সংগঠনকে সে বলেছে, সে যদি শরিয়া কায়েম না করে, সে যদি নারীর পোশাক আশাক, নারীর কর্মঘণ্টা, নারীকে সকল ধরনের সুযোগ দেয়, তাহলে যখন একটা নারী জামাত যদি চায় তাহলে আমি মানে জামাত যদি আসে তাহলে তো আপনার পোশাক পরিবর্তন করতে হবে, তাহলে আপনি কি সেটা করবেন? মেয়েটা বলছে হ্যাঁ আমি করব, আমি জামাতই পছন্দ করি। তাহলে সেইটার এত খুশি হয়ে যাওয়ার,
সাথে যে সে কানেকশনটা তৈরি করেছে, সে কিন্তু আপনার ওই বয়ানটাও কিন্তু মনে করে দেখতে হবে, যখন তিনি বলেছিলেন যে তিনি ধীরে ধীরে ধাপে ধাপে মানুষের মন মানসিকতা পরিবর্তন